প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। প্রশ্ন পড়ছি হচ্ছে প্রশ্নোত্তর সমস্যামূলক প্রশ্নের, অর্থাৎ প্রবলেমেটিক প্রশ্নের সমাধান করানো হচ্ছে। আজকে শুরু হচ্ছে আইন 4, দ্য পেনাল কোড। পেনাল কোডে বেশ অনেকগুলো +60 প্রশ্ন আছে। দেখা যাক আজকে কতটুকু আমরা অগ্রসর হতে পারি। সমস্যামূলক প্রশ্নোত্তর। ক, খ, গ, ঘ এবং ও কয়জন হলো? 5 জন, তাই না? জি। মারাত্মক অস্ত্রসহ চ এর বাসায় প্রবেশ করে ক ও খ চ এর তাহলে 2 জন হাত চেপে ধরলো এবং গ ধারালো অস্ত্র দ্বারা চকে হত্যা করলো। তাহলে প্রবেশ করলো 5 জন, কিন্তু 2 জন হাত চেপে ধরলো আর একজন ছুরি দিয়ে আঘাত করলো, স্ট্র্যাপ করলো। বাকি 2 জন কিন্তু কিছুই করেনি, ঘ এবং ও, কিন্তু ভিতরে প্রবেশ করেছে। ঘটনাস্থলে মারা যায়। উক্ত ঘটনায় কে কিভাবে অভিযুক্ত করা যায়? প্রশ্ন এভাবেও আসতে পারে, উক্ত ঘটনায় কে কিভাবে অভিযুক্ত করা যায়, অথবা উক্ত ঘটনায় এবং কে কিভাবে অভিযুক্ত করা যায়। অর্থাৎ সেখানে যারা জাস্ট উপস্থিত ছিল তাদেরকে কিভাবে অভিযুক্ত করা যায়, এটাই তো, তাই না? জি। সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুন। কোন আইন সেটাও বলে দিচ্ছে না। তাহলে ঘটনা বিচার্য বিষয় 149 ধারা বিধান মতে 149 কেন হচ্ছে? কারণ এখানে মারাত্মক অস্ত্র চরের বাসায় প্রবেশ করে। তাহলে 5 জন যে প্রবেশ করলো তাদের অবশ্যই কি একটা কমন অবজেক্ট আছে, বুঝতে পেরেছেন? ইন্টেনশন। জি। এখানে সাধারণ 34 উদ্দেশ্য থাকতে হবে। 34 ধারা আসতো যদি এবং এই 2 জন কিছু না কিছু করতো সেখানে। তারা কি করছে সেটা কিন্তু উল্লেখ নাই। তার মানে তারা নিষ্ক্রিয়। যদি এখানে 34 ধারা চার্জ গঠন করা হতো, সেক্ষেত্রে এবং কিন্তু খালাস পেয়ে যেত। আগের একটা প্রশ্ন দেখলাম না সিআরপিসির। জি তাই জি। যখন আমরা 149 ধারায় কমন অবজেক্টের কথা বলবো, সেক্ষেত্রে কমন অবজেক্টের সবাইকে কিন্তু একই সাজা দেওয়া যাবে। তার মানে যাদের কমন অবজেক্ট থাকবে, সাধারণ উদ্দেশ্য থাকবে, তাদেরকে কিন্তু জাস্ট ঘটনাস্থলে উপস্থিত থাকলেই হলো, কিছু না করলেও নিষ্ক্রিয় থাকলে হবে। মানে একের দোষে দশের শাস্তি, বুঝতে পারলেন? জি। আর 34 ধারা হচ্ছে একের দোষে দশের শাস্তি না, 34 ধারা হচ্ছে সবাই কাজ করবে, কিন্তু কম বেশি করলেও সবার ভাগ একই হবে, বুঝতে পেরেছেন? তার মানে সাজার ভাগ সমান হবে। 34 ধারা সাজার ভাগ সমান। বা আর 149 ধারায় কেউ কাজ না করেও কিন্তু সাজার ভাগ নেবে, এই হচ্ছে বিধান। নীলাপু বলেন। স্যার, এখানে কি ভর উম কি 511 ধারা অনুসারে সাজা পাইতে পারে? পাঁচশো একশো হ্যাঁ। একশো ওই যে উনপঞ্চাশ আপনার, 149 তো ধারা হবে। ঘ ও কি চেষ্টা করলো? খুন করা কি কোনো চেষ্টা করেছে যে 511 না না, ধারায়? তারা এই উমর কথাই বলতেছি স্যার। তারা কি হচ্ছে যে মানে এই যে 511 ধারা একটা ইয়া আছে না যে, পাঁচশো এগারোতে আহ আছে 511তে আছে চেষ্টা করা, তারা তো চেষ্টাই করেনি তাকে খুন করার। ও আচ্ছা স্যার, এই তো এই যে একটা ক্লিয়ার হইলাম। তো থ্যাংক পাঁচশো ইউ এগারো স্যার। তো নাই। চেষ্টা করে আচ্ছা স্যার, ব্যর্থ হলে থ্যাংক ইউ। 511, প্রিপারেশন ওকে, নিয়ে থ্যাংক ব্যর্থ ইউ হলে স্যার। 511। কিন্তু এখানে ওকে স্যার। 34 হচ্ছে না, 149 হবে, কারণ এখানে তাদের কি আছে? 5 জন। 5 জন হুম। প্রবেশ করেছে, তার মানে তাদের কমন অবজেক্ট আছে। তার জি মানে স্যার, জি এটা স্যার, অবশ্যই থ্যাংক ইউ। আনলফুল অ্যাসেম্বলি, তাই না? কারো কনফিউশন আছে এটা নিয়ে? অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত বা দণ্ড প্রদান করতে হলে কিছু শর্ত আছে। কি শর্ত? তিনি অবশ্যই কোনো না কোনো বেআইনি সমাবেশের সদস্য হবেন, অর্থাৎ উপস্থিত থাকবেন। তাহলে এবং এই 2 জনও তো উপস্থিত ছিলেন, এবং 5 জনের একজন হিসেবে তারা ছিল। ও উক্ত বেআইনি সমাবেশ যে উদ্দেশ্যে সংগঠিত হবে তা তিনি পূর্ব থেকে জানবেন। তাহলে প্রসিকিউশনকে কিন্তু প্রমাণ করতে হবে যে এই যে চকে যে মারার জন্য যাওয়া হচ্ছে, গয়ের কাছে অস্ত্র আছে, আঘাত করে মারবে, এবং কে কি করবে আগে থেকেই তাদের কি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। উদ্দেশ্যটা কি? জি। এই চকে হত্যা করা। এটা কিন্তু এবং জেনে সেখানে গেছে, সেখানে তো আর সিনেমা দেখতে যায়নি, তাই না? জি। এখানে যদি আবার লুট করার কোনো বিধান, মানে বিষয় যদি লুকিয়ে থাকে যে সেখান থেকে হত্যা করার পর তারা একটা জিনিস লুট করে নিয়ে চলে আসে, তাহলে কিন্তু 396 চলে যাবে। 396 কিন্তু ধ্বংসাবধান। 34ও লাগে না, 302ও লাগে না, 149ও লাগে না। 396 একাই 100। আচ্ছা, বলছিলাম যে 149 কখন? যখন সাধারণ উদ্দেশ্য এবং বেআইনি সমাবেশ থাকবে, হ্যাঁ, এবং সকলেই
যে উদ্দেশ্যে সেখানে গিয়েছে সেটা জানে। হ্যাঁ, সেক্ষেত্রে কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্যের কারণে সবার একই সাজা হবে, জয়েন্ট লাইবিলিটি, তাই না? জি, তাহলে এখানে আমরা দেখব যে 302 ধারায় খুনের অপরাধ সংগঠিত হয়েছে, তাই না? আর জি, উক্ত ঘটনায় যদিও ঘ এবং ও এর খুনের সক্রিয় অংশগ্রহণ নেই, সক্রিয় অংশগ্রহণ নেই, নেই বলেই তো 34 আসছে না, তাই না? জি, কারণ ভিতরে প্রবেশ করেছে এটা শুধু তথ্য আছে, পরে যে তারা কি করলো দুইজন কিছুই বলা নেই। তবুও তাদের সবাইকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার বেআইনি সমাবেশের সদস্য হিসাবে পেনাল কোডের 302 এবং 149 ধারায় অভিযুক্ত করা যাবে। সুতরাং বলা যায় যে উক্ত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় উঁকে, যদি প্রশ্নে ও চাই উঁকে, ঘ চাই ঘকে, আর দুইজনকে যদি বলে ঘ ও, তাহলে ঘ ওকে পেনাল কোডের 302 এবং 149 ধারায় অভিযুক্ত করে বিচার করা যাবে। তার মানে তাদেরকেও 302 এবং 149 দুইটা ধারায় তাদেরকে চার্জ গঠন করতে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা স্যার, এখানে একটা বিষয় যে অপরাধীর সংখ্যা যখনই 5 জন এবং 5 জনের অধিক হয়ে যাবে তখন তো আর স্বাভাবিকভাবে 34 ধারা আসবে না, আসবে স্যার? আসবে। এখানে ওই ভিতরে প্রবেশ করে এই দুইজনে যদি কিছু না কিছু করতো, তাহলে 149 না এসে 34 চলে আসতো। আচ্ছা। যখনই আপনার মনে হবে যে 34 এবং 149-এর মধ্যে কনফিউশন, তখন জি, জি, বেআইনি জি। সমাবেশ শব্দটা উল্লেখ আছে কিনা প্রশ্ন এটা দেখতে হবে। যদি থাকে সেক্ষেত্রে 149, অথবা যদি এই ধরনের কথা না থাকে তাহলে সবাইকেই কাজ, মানে সবার কাজের বর্ণনা দেওয়া হচ্ছে স্পেসিফিক ভাবে, স্পেসিফিক অ্যালিগেশন, সেক্ষেত্রে 34 চলে আসবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, মুক্তারুল ইসলাম বলেন। মুক্তারুল ইসলাম হাত উত্তোলন করেছেন, মাইক অন করেন। মাইক লাল করা আছে, মাইকটাকে অন করেন, নিচের দিকে বাম দিকে। হ্যাঁ, মাইক অন হয়েছে ভাই, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রশ্নটা কিভাবে ব্রেক ডাউন করবো যে স্যার এটা সিআরপিসি থেকে আসছে বা পেনাল কোড থেকে আসছে, স্যার এটা একটু কনফিউজ হচ্ছে আমার। আচ্ছা, উক্ত মামলায় উমাকে কিভাবে অভিযুক্ত করা যায়, এখানে প্রশ্নটা আপনার মনে হচ্ছে যে সিআরপিসি তো আসতে পারে। হ্যাঁ, সেম প্রশ্ন সিআরপিসি তে সেট করলে হয়ে যাবে, কিন্তু স্ট্রাকচারে দেখবেন যে 1 2 সিপিসি, 3 SR 1, 4 5 হচ্ছে সিআরপিসি, এবং 6 7 পেনাল কোড। বুঝতে পারলেন? আবারও জি বলছি, স্যার। 1 2 সিপিসি, 3 হচ্ছে SR 1, 4 5 হচ্ছে সিআরপিসি, তাহলে 6 7 হচ্ছে পেনাল কোড। এখন কোন জায়গায় সেট হয়েছে তা আপনি তো বুঝতে পারবেন, অথবা এখানে বলে দিতে পারে পেনাল কোডের সংশ্লিষ্ট আইনের আলোকে উল্লেখ করে দিতে পারে। জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, হ্যাঁ, সালাউদ্দিন ভাই। না স্যার, বলছিলাম যে স্যার 34 ধারা সংখ্যার বিষয়টা স্যার। 34 ধারা একটা প্রশ্ন পাইলে যে স্যার 3 জন ভিতরে প্রবেশ করলো আর 2 জন দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দিল। এখানে তো 5 জনই। হুম, এখানে কারণ পাহারা স্যার দেওয়ার, যে পাহারা দেওয়ার কথা কি বলা আছে? ও পাহারা জি দিয়েছে এটা কি 2 জন, বলা আছে? জি বলা আছে 34-এ এই প্রশ্নটা পাইছি। এ, 2 জন আমার দরজায় আমার প্রশ্নে কি বলা আছে এখানে? না স্যার, এই জন্যই স্যার আমি বুঝতে তাই এই পারছি কারণে যে 34 হবে না। 34 হতে হলে সবার আলাদা আলাদা কি কি কাজ করেছে, স্পেসিফিক অ্যালিগেশন, স্পেসিফিক বর্ণনা থাকতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, জি স্যার, স্যার তার বুঝতে মানে এই এটাকে জন্য বলে, আমি বলতে এটাকে চাইছি যে বলে অ্যাক্টিভ পার্ট প্লে। এবার ঘুমিয়েও ভিতরে যে নীরব দর্শকের মতন দাঁড়িয়েছিল, তাই এখানে 34 তাদের বিরুদ্ধে অ্যালাউ হয় না, তাই সবার বিরুদ্ধে 149। আমার ফাউন্ডেশন নোটে কিন্তু এটা নিয়ে কনফিউশন হবে বলেই, ফাউন্ডেশন নোটে, এমসিকিউ ফাউন্ডেশন নোটে কিন্তু 34 এবং 149-এর পার্থক্য দেওয়া আছে। আছে না ভাই? জি, আছে স্যার। এই কারণে যে এটা নিয়ে সারা জীবন কনফিউশন থাকবে অনেকের, অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরেও থাকবে, যেখানে কি হবে এটা ধরতে পারাটাই বিপদ। আচ্ছা, জনক রশিদকে খুন করা হয়, ঠিক আছে?
তাহলে রশিদ কি ভিকটিম। তদন্তকালে প্রকাশ পায় যে হত্যা সংগঠনের জন্য তিন ভাই কলিম, রহিম ও সগির ষড়যন্ত্র করেছিল। তিন ভাই ষড়যন্ত্র করেছিল। গভীর রাতে কলিম রশিদের কুঁড়ে ঘরে প্রবেশ করে এবং অপর দুই ভাই দরজায় পাহারা দেয়। এখানে পাহারা কথা বলা আছে। কলিম ছুরিকাঘাতে রশিদকে হত্যা করে। তাহলে এই অবস্থায় আসামিদেরকে কোন কোন ধারায় অভিযুক্ত করা যাবে? পেনাল কোডের কোন কোন ধারায়, তাই না? তাহলে এখানে 34 আসবে, জি কারণ বাকি দুজন যে পাহারা দিচ্ছিল সেটা বোঝাই যাচ্ছে, তাই না? জি এখানে 34 ধারার যে পয়েন্টগুলো, দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কার্য সংগঠন করার সঙ্গে সাধারণ অভিপ্রায় ব্যক্ত করবে। এই যে ষড়যন্ত্র করেছিল, এটা তো সাধারণ অভিপ্রায় তাদের সৃষ্টি হয়ে গেছে, তাই না? জি সকলের অভিন্ন অভিপ্রায় সার্থক করার জন্য অপরাধের পূর্বে আলোচনা করেছিল। হ্যাঁ, আলোচনা করেছিল। আচ্ছা, ষড়যন্ত্র করার পর যদি অপরাধটি না করে, তাহলে শুধু ষড়যন্ত্রের ধারা চলে আসবে মামলায়। আর ষড়যন্ত্র করার পর যদি অপরাধটি হয়ে যায়, তাহলে আর ষড়যন্ত্রের ধারা আসে না। বুঝতে পারলেন? জি অনেকটা 511 ধারার মতো। কাজ হয়ে গেলে 511 ধারা আসে না, কাজ না হলে 511 ধারা আসে। অভিন্ন অভিপ্রায় সার্থক করার উদ্দেশ্যে তারা উক্ত কার্যটি সংগঠিত করেছেন। আবার দেখেন, এখানে 34 না হয়ে এই যে এই জায়গায় যে দুই ভাই যে পাহারা দিল, এই দুই ভাই পাহারা না দিয়ে, ষড়যন্ত্রের কথা যেহেতু বলা হয়েছে, দুই ভাই পাহারা না দিয়ে দুই ভাই বাড়িতে আছে, এক ভাই যে খুন করে আসলো, সেক্ষেত্রে কিন্তু ওই দুই ভাইয়ের জন্য ষড়যন্ত্রের ধারা চলে আসবে, 34 আসবে না। কারণ দুই ভাই তো পরে কিছুই করলো না। বুঝতে পারলাম? আগে আগের প্রশ্ন মতো। হ্যাঁ। অপরাধ সংগঠনের সময় তারা যৌথভাবে অংশগ্রহণ করেছিল, তবে তারা সক্রিয়ভাবে অপরাধ কর্মে যুক্ত হয়েছেন এটি শর্ত নয়। ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা কেটে দিবেন, এই লাইনটা ভুলভাবে আসছে। কোনটা স্যার? আচ্ছা, এটি শর্ত নয়, এই নয়টা শুধু কেটে দিবেন। ঠিক আছে? এই নয়টা কেটে দিবেন, তাহলে হবে। মানে এটা এক্সট্রা এক্সট্রা স্যার, তাই বলছেন? হ্যাঁ, এই শুধু নয়টা কেটে দিবেন, তাহলে মিলে যাবে। তাহলে সিদ্ধান্ত 34 ধারা, 302 ধারার সাথে 34 ধারা চলে আসবে। তাহলে সরাসরি একজনের জন্য হচ্ছে 34 যে খুন করলো, আর বাদ বাকি, সরি, একজনের জন্য 302 শুধু, আর অপর দুই ভাইয়ের জন্য কি 34 চলে আসবে, তাই না? জি জনৈক কালু মিয়া নিহত হয়। এগুলো অনেক পুরাতন প্রশ্ন, তাই এই ধরনের নাম ইউজ করা হয়েছে। বর্তমানে নাম ইউজ করা হয় না, ক খ এক্স ওয়াই এগুলো ব্যবহার করা হয়। পুলিশ তদন্ত করে দেখে যে তার প্রতিবেশী ধলু মিয়ার সাথে তার জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনা পূর্বে রাত্রে স্থানীয় বাজারে একটি মুদির দোকানে ধলু মিয়া শামসুদ্দিন ও মকবুলকে বসিয়া থাকতে দেখা যায়। গিয়েছে ওই যে গল্প করার মতন মাঠে, তাই না? জি মাঠে যেমন গল্প করছিল, তাই এখানে তাদেরকে মুদিখানার দোকানে দেখা গেল। আচ্ছা, পুলিশ আরো দেখে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর। সে ধলু মিয়াকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেয়, মাতব্বরের ছেলে। পরের দিন ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতিনকে ভাড়া করে ভাড়াটে এক গুন্ডা নিয়ে আসে। এবং কালা মিয়া যখন জমি চাষ করছিল, সেই সময় তারা অস্ত্রসজ্জিত হয়ে বিরোধীয় জমিতে যায়, যে জমি নিয়ে ঝামেলা। তখন ধলু মিয়ার নির্দেশে শামসুদ্দিন ও মকবুল কালু মিয়াকে মাটিতে ফেলিয়া দেয় এবং শামসুদ্দিন তার দেহে টেটার আঘাত করে, ফলে সে মারা যায়। টেটা হচ্ছে একটা ধারালো অস্ত্র, শার্প উইপন। ঠিক আছে? যে বললাম মতো, জি স্যার। টেটা বলতে মাছ ধরার জন্যে আমাদের এলাকাতে এটাকে কি বলে? কুচ। কুচ বলে আমাদের এলাকায়। মনে করেন যে ওই যে কোনো ভ্যান গাড়ি বা রিক্সা গাড়ি বা সাইকেলের স্পক, স্পক বুঝেন? জি জি স্পোক, জি স্পকের স্পকের সেই সামনের অংশগুলো যদি ধারালো চোছালো করা হয়, এবং সেই পেছনের অংশটা যদি কোনো বাঁশের সঙ্গে বা কোনো লাঠির আগায় যদি বিধানো হয়, দিয়ে এইভাবে ঝাঁটার মতো করে কি করা হলো, মাছ শিকার এটা, করা হয়। হ্যাঁ, মাছ শিকার করার জন্য ছুড়ে মারা হয়, তখন মাছ আটকে যায় সেখানে। যে দ্যাট কোনো ইজ কোনো টেট। এলাকায় এটাকে ঝুঁকি বলে। হ্যাঁ, আমাদের এলাকায় কুচ বলে। এটাই হচ্ছে টেটা। আচ্ছা, ঠিক আছে? এই ঘটনাকে কিভাবে আসামি, তাহলে এটা অবশ্যই কি শার্প উইপন, তাই না? জি জি আসামিদের
আগা এমন একটা অস্ত্র দিয়ে আঘাত করলো, তাই মারা গেল। আচ্ছা, অভিযুক্ত করা যায় কিভাবে? পেনাল কোডের 34, 149, 109 ও 120 খ ধারার উল্লেখে উত্তর দিন। মানে এই চারটা ধারাকে নিয়ে আসছে আপনার কনফিউশনটা বৃদ্ধি করার জন্য। বুঝতে পেরেছেন? জি তাহলে এখানে কি হবে? খুব সংক্ষেপে আমি উত্তর দিয়েছি কিন্তু, হ্যাঁ। যে ধলু মিয়ার অভিভাবক একজন গ্রাম্য মাতব্বর, সে ধলু মিয়াকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য ধলু মিয়াকে উপদেশ দেওয়ার জন্য 302 এর সাথে 109 যুক্ত হবে। উপদেশ দিল তার মানে সহযোগিতা করলো, তাই না? জি উপদেশ দেওয়াকে আমরা কি হিসাবে ধরবো? প্ররোচনা করা। প্ররোচনা তো অ্যাবিটের অংশ, তাই না? জি প্ররোচনা করলে অ্যাবিটমেন্ট হয়। আর ধলু মিয়া, শামসুদ্দিন ও মকবুল তাদের সহযোগিতার জন্য হাশেম ও মতির মোট 5 জন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন কল্পে। তাহলে 5 জন হয়ে গেল না, যারা মাঠে গিয়েছিল 5 জন। তাহলে এখানে জি 149 চলে আসবে তাদের বিরুদ্ধে। বেআইনি সমাবেশ প্রশ্নের মধ্যে কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে বেআইনি সমাবেশের, যে তারা অস্ত্র সজ্জিত হয়ে, তাহলে অস্ত্র সজ্জিত হয়ে কিন্তু তারা বেআইনি সমাবেশ করেছিল, তাই না? জি এই কারণে 149 302 এর সাথে আসবে তাদের 3 জনের বিরুদ্ধে। এই ক্ষেত্রে 34 ও 120 খ ধারার কোনো প্রয়োগ হবে না, এটাও বলে দিলাম। ঠিক আছে? তো স্যার তো স্যার আপনি সংক্ষেপ বললে এটাই তো পারফেক্ট উত্তর মনে হচ্ছে স্যার। আর ঘটনা, এত বড় ঘটনা যদি লিখতে যায় তো মোটামুটি 10 মিনিট লাগবে। না, এই 5 মিনিট কারণে ঠিক একটু ঠিক। একটু সংক্ষেপে লিখবেন না, আমি স্পষ্ট উত্তর দিয়েছি। এখন ল্যাঙ্গুয়েজ ইউজ না, করে আপনি এটা কাস্টমাইজ ওয়েতে লিখতে পারেন, তাই না? জি স্যার, কাস্টমাইজ ওয়েতে যারা লিখেছেন পরীক্ষায় দেখবেন কিছু কিছু প্রশ্নের উত্তরে না, সাড়ে ওইটাই তিন ভালো হয়েছে। সাড়ে তিন 4 নম্বর করে আমি উত্তর দিয়েছি। তো আপনি 5-এ 4 পাচ্ছেন, মানে এটাও কম না। ঠিক আছে? এবং আপনি জি কোন স্যার। নম্বরে কত পেলেন এটাও উল্লেখ করে দিয়েছি আমি। আর যেখানে নম্বরের ঘরে ফাঁকা আছে, বুঝবেন যে সেই প্রশ্নের উত্তর আপনি লিখেননি, তাই ফাঁকা। তো আমি কারো যদি বললাম আপত্তি নিয়ে, যদি আপত্তি থাকে রেজাল্ট নিয়ে, তারা ক্লাস শেষে আমাকে মেসেজ করবেন। রহিম, করিম, জলিল, হেলাল এবং বেলাল কয়জন হলো? 5 জন। বলেও দিল 5 ভাই, তাদের জাত শত্রু। জহিরকে, জাত মানে বংশীয় শত্রু, তাই না? জি খুন করার মতলব আটে। মতলব আটে মানে কি? পরিকল্পনা করে বা ষড়যন্ত্র করে। সেই উদ্দেশ্য সাধনের জন্য ঘটনার দিন গভীর রাতে বলপূর্বক জহিরের শোবার ঘরে দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে করিম ঘরে ঢুকে করিম এবং জলিল জহিরকে বুকে ডেগার দিয়ে, ডেগার মানে একটা বড় সাইজের কি ছুরি, তাই না, জি বারবার স্যার। আঘাত করে, যার ফলে সঙ্গে সঙ্গে জহিরের মৃত্যু ঘটে। এগুলো এই এই ধরনের ঘটনা প্রচুর ঘটে আমাদের গ্রামে। অনেক ছোটবেলা আমি যখন মেবি হাই স্কুল বা প্রাইমারি শেষে, তখন আমাদের গ্রামেও ঘটেছিল। মানে এবং আমি সেগুলো আমার ছাদে, আমাদের বাসার ছাদে থেকে আমি সরাসরি দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে। মানে আমাদের জমির ওপরেই ঘটনা ঘটছে। বাড়ির মানে সামনে কি থাকে, খোলেন থাকে, হ্যাঁ। যেখানে চৈতিল টাইপের যে ফসলগুলো নেওয়া হয়, সেখানে ঘটছে এই ধরনের মারামারি ঘটনা। এগুলো আমরা নিজ চোখে দেখেছি সন্ধ্যার পরে। আগে প্রচুর হতো, কি কেন্দ্র করে? 3টা পুকুর আছে আমাদের গ্রামে। পুকুরগুলো খাস পুকুর, সরকারি পুকুর। তো এই পুকুরগুলো আহ, কে নিবে? ভোগ দখল করার জন্য। কারা ভোগ দখল করবে? এটা মসজিদের মসজিদ কমিটি, মসজিদের উন্নয়ন কল্পে তারা দখলের চেষ্টা করছে। আবার এখানে মসজিদ কমিটিতে সবাই নাই, তাই ভাবছে মসজিদ কমিটি একা কেন পয়সা খাবে, সেখানে কিছুটা অন্যায় হবে এটা ভাবছে। আবার গ্রামের সমাজ, সমাজ বলে এটাকে, হ্যাঁ। মানে বিভিন্ন গ্রুপ থাকে, তো ভিন্ন ভিন্ন সমাজ, তারা বলছে আমরা তো এই মসজিদে যাই না নামাজ পড়তে, আমরা তো অন্য মসজিদে যাই, অতএব আমরা, আমাদের অংশ দেওয়া হোক। ইয়ংরা এসে বলছে আমরা একটা যুব একটা সমিতি আছে, এই যুব সমিতিতে দেওয়া হোক একটা অংশ। এই নিয়ে তুমুল মারামারি, মানে এই মারামারিতে অনেকেই গুরুতর আঘাত হয়েছিল, কেউ মারা যায়নি, গুরুতর আঘাত হয়েছিল অনেকে। ঘটনার সময় হেলাল এবং বেলাল লাঠি ও ফালা হাতে দরজায় পাহারারত ছিল। এখানে পাহারার কথা বলা হচ্ছে। দণ্ডবিধি আইনের কোন কোন ধারায় আপনি আসামিদের অভিযুক্ত করবেন, কারণগুলো আলোচনা করুন। তাহলে পাহারা ছিল বলে এখানে 34 ধারার কথা আমি বলছি। তার মানে সবার আলাদা আলাদা পার্ট প্লে ছিল। আর যখন সবার আলাদা আলাদা পার্ট প্লে দেখানো হবে তখন 34 ধারা আসবে। যদি মনেও হয় যে 149, 149 আর
যদি কোনো মামলা 149 এবং 134 একসাথে ব্যবহার করার সুযোগ থাকে, সেক্ষেত্রে শুধু 34 দিলেই হবে। তার মানে 149-এর থেকে 34-এর গুরুত্ব বেশি। বুঝতে ও পারলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কেন? 34 ধারায় যদি চার্জ গঠন হয়, কেউ যদি বলে যে আমি উপস্থিত ছিলাম কিন্তু কিছু করিনি, বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু স্যার এখানে তো স্যার অ্যাক্টিভ পার্ট প্লে তো রহিমকে তো আর খুঁজে পেলাম না স্যার। তাহলে রহিমও কি 34 ধারার সাথেই যাবে স্যার? আচ্ছা, ঘরে ঢুকে করিম ও জলিল জহিরকে বুকে ডেগার দিয়ে আঘাত করে, তাই না? জি। হেলাল এবং বেলাল, এই যে ও আছে এখানে, হ্যাঁ, এখানে একটা ও আছে, লাঠি ও ফালাহ, আচ্ছা। আচ্ছা লাঠি ও ফালা দ্বারা দরজা পাহারা দিল। তাহলে আরেক ভাইয়ের কথা বলা নাই, তাই না? জি স্যার। তাহলে তো 149 হবে। এখানে মিস্টেক হয়ে আছে আমার। আচ্ছা, আবারও আমি দেখছি। না, এখানে রহিম, করিম, জলিল, হেলাল ও পাঁচ ভাই তাদের জাতশত্রু জহিরকে খুন করার মতলব বটে এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য গভীর রাতে রাত্রে বলপূর্বক জহিরের সবার ঘরে প্রবেশ করে দরজা ভেঙে ফেলে। তাহলে এই যে দরজা ভাঙার জন্য তার পার্ট প্লে আছে। না, আবার ওই যে মতলবও তো আটে স্যার, একসাথে অভিপ্রায় ব্যক্ত করেছে। হ্যাঁ, এখানে 34 ধারা এবং 149 ধারার আরেকটা পার্থক্য শোনেন হচ্ছে পূর্ব পরিকল্পনা। 149 ধারায় পূর্ব পরিকল্পনা আবশ্যক নয়, কিন্তু 34 ধারা পূর্ব 34 ধারা পরিকল্পনা আবশ্যক। আবশ্যক, এই কারণে 34 হবে। ভেবেচিন্তে 34 দিয়েছি আমি। আর দরজা ভেঙে যত ঠিক আছে। প্রবেশ করে, ঠিক আছে, দরজা ভাঙার ধারাও দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু 100 মানে 302 ধারা চলে আসছে বড় অপরাধ, তাই দরজা ভাঙাটা এখানে দেওয়াটা খুব একটা জরুরি না। মানে এখানে আমরা কনসেপ্টটা বুঝতে পারছি কিনা সেটা জরুরি। হ্যাঁ, মার্ডার উইথ হ্যাঁ, 34 আসবে 34 না ধারা। 149 আসবে, এটা হচ্ছে প্রশ্ন। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এবার এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়েন, যা ওয়াই এর গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়েন। প্রথম গুলিতে তার যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স সেটা তো হয়ে গেছিল, তাই না? জি জি জি। তাহলে দ্বিতীয় গুলি ছুড়ে সে কি কাজটা ঠিক করেনি? সীমা অতিক্রম হলো। হ্যাঁ, এই প্রশ্ন আমার পরীক্ষায় আসছিল, আমি লিখেছিলাম এবং এটাই 20 সালে বলেছিলাম স্যার। হ্যাঁ, আমার বার কাউন্সিল পরীক্ষায় আসছিল এটা। তো আচ্ছা। প্রথম প্রথম পরীক্ষায় মানে প্রথম প্রশ্নে সে কি করেছে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছে, কিন্তু দ্বিতীয় গুলি তো রাইট অফ প্রাইভেট ডিফেন্স না, সেটা তাকে মারার উদ্দেশ্যে, তার মানে সে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এখানে পাবে না। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে 99 ধারার বিধান মতে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। হ্যাঁ, অপ্প এ 16, বলেন কি বলবেন? স্যার তাহলে 4 নাম্বারটার উত্তর কি 302 আর 34 ধারাটাই থাকবে না মানে হ্যাঁ, 34টা বাদ দিয়ে হ্যাঁ, 149টা? না 149 হবে না, 34 হবে। ওই যে ঘর ভেঙে প্রবেশ করেছে সবাই, আর পূর্ব পরিকল্পনা ছিল যে 149 পূর্ব পরিকল্পনা থাকে না। তাহলে 302 আর 34। 34 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 99 ধারা চলে আসে, ঠিক আছে। জি তা অতিক্রম করে কৃত কাজ, যে কোনো কাজ অপরাধ হবে। তাহলে 99 ধারায় রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সীমাটা তৈরি করে দেয়। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতেই বর্ণিত আছে। হ্যাঁ, অত্র ধারা মতে আক্রমণকারীর যতটুকু ক্ষতি করা প্রয়োজন আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না, ঠিক আছে। তাহলে প্রথম গুলি রাইট অফ প্রাইভেট ডিফেন্স এবং দ্বিতীয় গুলি কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্সের যে সীমা সীমানা সেটা অতিক্রম। অতিক্রম করলো, মানে 99 ধারাকে সে লঙ্ঘন করলো, তাই না? জি। এই কারণে 99 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার হতে ওয়াই এর প্রতি, রিভলভার বলতে এক প্রকার গুলি। আচ্ছা বোন, মানে পিস্তল এবং রিভলভারের মধ্যে পার্থক্য আছে, জানেন কি? জি স্যার। রিভলভার হচ্ছে অটো লোড হয়, আর পিস্তল অটো লোড হয় না, প্রতিবার লোড করতে হয় আপনাকে। এই হচ্ছে পার্থক্য। জি, রিভলভারে ম্যাগাজিন থাকে, জি স্যার। হ্যাঁ, ম্যাগাজিন থাকে।
এবং একই টাইপের, দেখে অনেকেই শেপ বুঝতে পারবে না। প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিল। তাহলে একটা গুলি ছুড়লো, গায়ে তো লেগেই ছিল, গায়ে যদি না লাগতো দ্বিতীয় গুলি ছুটতো। কিন্তু প্রথম গুলিটি ওয়াই এর গায়ে লাগার পরও, এই যে পরও, ওটা খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজের স্পষ্টতার জন্য, তাই না? এবং জি কিন্তু পরবর্তীতে এক্স দ্বিতীয় গুলিটি ছোড়ার ফলে ওয়াই এর মৃত্যু ঘটানোর মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছে। তাহলে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না, বরং 304 ধারার অধীন কালপেবল হোমিসাইড মানে নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যার জন্য শাস্তি হবে। খুবই ক্লিন একটা উত্তর, তাই না? জি স্যার। এক্স প্রহৃত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও এরা বুঝতে পারলে যে এরা ডাকাতি করার উদ্দেশ্যে বের হয়েছে, তারপরেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তাহলে ডাকাতি করা তার অপরাধ হয়েছে, যদিও মানে তাকে মারবে বা তাকে অপহরণ করে নিয়ে যাবে, যে ঘটনা ঘটুক না কেন, যে পরিস্থিতি হোক, ডাকাতিতে অংশগ্রহণ করা যাবে না। কিন্তু ডাকাতিতে সামান্য যদি সহযোগিতা করেন, যেমন একটা তালা খুলে দিতে বা একটা সিন্দুক খুলে দিতে, হ্যাঁ, এই ধরনের কাজ যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু কি হবে না, অপরাধ হবে না, রাইট অফ মানে প্রাইভেট ডিফেন্স বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? তাহলে জি এই স্যার। ক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করাই সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে কিনা, অধিকারী হবে না। কিন্তু যদি তালা খুলে দেয় বা ঘর খুলে দেয় বা কোনো একটা ছোটখাটো কাজ করে দেয় যেটা ডাকাতির ডিরেক্ট ডাকাতি না, সেক্ষেত্রে কিন্তু সে মানে সাধারণ ব্যতিক্রম দাবি করতে পারবে। কিন্তু সে ডাকাতিতে অংশগ্রহণ করেছে, তার মানে সে ডাকাত হয়ে গেছে রীতিমতো, তাহলে কিন্তু মানে সে প্রাণের ভয়ে, মানে প্রাণের ভয়ে সে যদি কারো বাড়ির রাস্তা দেখিয়ে দেয় তাহলে সেটা হয়তো ডাকাতি হবে না, কিন্তু না, নিজে ওই বাসায় ঢুকে ডাকাতি করলে ডাকাতি। ডাকাতিতে অংশগ্রহণ করলে ডাকাতি হবে, কিন্তু সে ডাকাতিতে অংশগ্রহণ না করলে জাস্ট ডাকাতদেরকে যদি কোনোভাবে হেল্প করে সেক্ষেত্রে ডাকাতি হবে না। বোঝা গেল? জি জি এটা স্যার। হচ্ছে পয়েন্ট। কেন এখানে 94 ধারার 1 নং ব্যাখ্যায় এটা বলা আছে, যে ব্যক্তি নিজের ইচ্ছা বা প্রহৃত, প্রহিত বলতে এখানে মানে প্রহার, মানে মার খাওয়ার মানে ভয়ে, জি। হওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সঙ্গে যোগদান করে, তবে সে বাধ্য হয়ে করেছে মর্মে অজুহাত উত্থাপন করলেও তা অত্র ধারার সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না। অর্থাৎ উক্ত ব্যক্তিও অপরাধী মর্মে গণ্য হবে। এই 94 ধারাটা একটু দেখে নেবেন, 94 ধারায় ব্যাখ্যা আরো আছে। ঠিক আছে? তাহলে তার অপরাধ হবে এবং উক্ত ডাকাত দলের যোগদান করে ডাকাতি করার মাধ্যমে 395 ধারায়, 395 ধারায় ডাকাতি করার অপরাধে অভিযুক্ত হবে। ঠিক আছে? জি আর যদি অভিযুক্ত হয় তাহলে এক্স এক্ষেত্রে সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না। শুধু এই যে 395 এর বিধানটা যদি নাও লিখেন, কিন্তু এই যে আমার প্রশ্নে কি চাওয়া হয়েছে, লাভের অধিকারী হবে কি না, আপনাকে লাস্টে এটার উত্তর দিতেই হবে, হবে না। আপনি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করলে হবে না, ডিরেক্ট আমার এই ল্যাঙ্গুয়েজ দরকার। অনেকেই কিন্তু উত্তর করেছেন ঘুরিয়ে পেঁচিয়ে। আমি বলেছি আইনের পরিণতি মানে এই মামলার পরিণতি কি হবে, তার মানে মামলায় ডিগ্রি পাবে কি পাবে না। অনেকে কিন্তু এটা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর করেছেন, কিন্তু পরিণতিটা ব্যাখ্যা করেননি। আবার অনেকে কি করেছেন, ক্লাস টেস্টে আমি এক্স ওয়াই বা এ বি সি ডি এরকম ব্যবহার করা হয়েছে, ক খ ব্যবহার করেছেন, অর্থাৎ ডিরেক্ট নকল করার চেষ্টা করেছেন নোট থেকে। আবার কি করেছেন, প্রশ্নে আছে প্রবলেমেটিক প্রশ্ন, যে খারিজ হলে তার বিরুদ্ধে কি করা যাবে, আপিল আছে এবং নতুন মামলা করা যাবে। আচ্ছা, এখন আপনি সবই লিখেছেন কিন্তু এখানে যে এক্স এর প্রতিকার সেটা উল্লেখ করেনি, বাদী এই করতে পারবে। আচ্ছা, বাদীটা এক্স, এই কথাটা যদি আপনি প্রশ্নের সাথে ম্যাচ না করান তাহলে এটা প্রবলেমেটিক প্রশ্ন থাকে না, এটা কি সাধারণ প্রশ্ন হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম কামরুজ্জামান ভাই? তার মানে প্রশ্নের মধ্যে এক্স ওয়াই বা এবিসিডি যদি থাকে, আপনাকে ওই এবিসিডি এক্স ওয়াই এই শব্দগুলো, এই অক্ষরগুলো ইউজ করতে হবে বা ব্যক্তির নাম ইউজ করতে হবে। যদি ইউজ করতে না পারেন তাহলে প্রশ্নের সাথে কানেকশন তৈরি হলো না উত্তরের, যদিও উত্তর সঠিক হলো। এক্ষেত্রে আপনার নম্বর কমিয়ে দেবো আমি। আর যদি আমি ধরতে পারি কোনো কারণে আমার ল্যাঙ্গুয়েজের সাথে একেবারে মিলে গেছে এবং আমার মনে হচ্ছে আপনি নকল করেছেন, তাহলে আমি 0 করে দিব। যেমন আমার প্রশ্নে ছিল যে নাম মঞ্জুর করেছেন, আপনি মঞ্জুর করেছেন কারণ নোটে আছে মঞ্জুর করার বিধান, আপনি মঞ্জুরের কথা বলে দিয়েছেন। ঠিক আছে? তো এই মঞ্জুর বললে কিন্তু হবে না। তার মানে আমি প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি কিনা, আপনি আমার পরীক্ষার প্রশ্ন
কি দেওয়া আছে সেটা দেখেন। আপনি পরীক্ষার প্রশ্ন কমন এসেছে, আর আপনি আগে থেকে যেটা পড়াচ্ছে সেটা অথবা আমার নোট খুলে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারলে এটা 0-0 করে দেব। এ, বি এবং সি বিষ প্রয়োগে জেড এর মৃত্যু ঘটানোর জন্য ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসাবে এ বিষ সংগ্রহ করার জন্য বি কে টাকা দেয়, আর বি বিষ সংগ্রহ করে বি সি কে দেয়, এবং সি জেড কে খাওয়ানোর জন্য দেয়, এবং সি জেড কে খাওয়ায়। হ্যাঁ, এবং জেড মারা যায়। এবার জেড এর মৃত্যুর জন্য এ, বি এবং সি এর দায়িত্ব ব্যাখ্যা করুন। তিনজনের কার কি দায়িত্ব আছে? হ্যাঁ, সালাউদ্দিন ভাই বলেন। স্যার বলতে চাইছিলাম যে স্যার 90 ধারায় যে স্যার, ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে যে সম্মতিটা, এই ধারাগুলো তো প্রবলেম দেওয়া দরকার ছিল। কোনটার কথা বলছেন? 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, 90 ধারাটা যে ভীতি আহ, বা কোন ভ্রান্ত ধারণার কোন অধীনে যে কোন লিখিত নম্বর প্রশ্ন? সম্মতি। প্রশ্ন নাম্বার বলেন রে ভাই। ও স্যার, এটা প্রশ্ন না প্রশ্নের বাইরে স্যার? হ্যাঁ, আপনি এখন যেটা বলতে চাচ্ছেন আমাকে স্পষ্ট বলেন। আপনার বলার কারণটা পরে বলবেন, আগে বলেন কি বলতে চাচ্ছেন। মানে স্যার আমি বলতে চাইছি যে 90 ধারা প্যানেল করে 90 ধারা যে, এটা তো 94 ধারা, 90 ধারা যে ভীতি বা ভ্রান্ত ধারণার অধীনে প্রদত্ত সম্মতিটা যে স্যার, এখানে ভীতি বা ভ্রান্ত ধারণা 90 ধারা কেন নিয়ে আসলেন সেটা এবার ব্যাখ্যা করেন। মানে ওই ধারা থেকে আর তার প্রবলেম কোশ্চেন করা দরকার ছিল, এটা বলতে চাইছি। আপনি করেন, নিজে করে আমাকে পাঠান। আচ্ছা স্যার, আমি কালকে একটা দিব। ঠিক আছে? পেনাল কোড থেকে যদি প্রশ্ন করতে যাই, 500-র বেশি প্রশ্ন করা যাবে, তারও বেশি প্রশ্ন করা যাবে। ও কামরুজ্জামান ভাই, করা যাবে না? জি স্যার, অনেক বড় ক্ষেত্র তো। পেনাল কোড থেকে এমসিকিউ প্রশ্ন 10,000-এর বেশি করা যাবে। আর প্রবলেমেটিক প্রশ্ন যদি মনে করি হাজার হাজার করবো, করা যাবে। তাহলে আপনি যদি এটা বলেন যে 90 ধারা থেকে প্রশ্ন করা উচিত ছিল, তা আপনি করেন, সমস্যা নেই, আপনি পড়েন। আপনি ফ্যাক্ট জানা থাকলে তো বলা যাবে। পেনাল কোড থেকে আমি 70-এর মতো প্রশ্ন দিয়ে দিয়েছি, তাও আপনার মন ভরছে না, তাহলে হবে? না স্যার, একটা প্রশ্ন পেয়েছিল যে সাপুরের ঘটনা বলতেছে, যে সাপুরে বললো যে হাত দেওয়ার জন্য সে হাত দেওয়ার পরে। আচ্ছা, আমরা এবার এটা পড়ি। এগুলো আমরা যে পড়ছি, তাও আপনাদের কাছে নতুন মনে হচ্ছে না, যদিও কমপ্লিট নোট একবার পড়েছি। জি স্যার। মানে প্রশ্ন পরিচিত মনে হলে উত্তর কি হবে, কনফিউশন তৈরি হচ্ছে কিনা? বিশেষ করে জি 34, তা 149 এগুলো। আচ্ছা, এখানে দেখেন ষড়যন্ত্র করে, এবং প্রত্যেকেই কিন্তু কাজ করেছে, তাই না? তো এখানে কি হবে? জি এখানে একজন বিষ কেনার জন্য টাকা দিয়েছে, একজন বিষ কিনেছে, কাজ করেছে। অ্যাক্টিভ পার্ট প্লে কার আছে? শুধু সি এর। সে বিষ খাইয়ে মেরেছে আর টাকা দিয়েছে, তাই না? টাকা কিন্তু বিষ কেনার জন্য দিয়েছে, আর একজন বিষ কিনেছে। তো বিষ মানুষ কিনতেই পারে, কিন্তু উদ্দেশ্য কি? সি কে দিয়ে জেড কে মারা। বুঝতে পেরেছেন? তাই এখানে 107 ধারা আমাদের অ্যাবেটমেন্টটাকে একটু আলোচনা করতে হবে। অ্যাবেটমেন্টে কি আছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য প্ররোচিত করে, ঠিক আছে, জি বা ষড়যন্ত্রে লিপ্ত হয়, বা সংগঠনে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে কোনো অপরাধ করতে, তাহলে সেগুলো অ্যাবেটমেন্ট। তাহলে এখানে সিদ্ধান্তে 107 ধারার বিধান আহ, মতে বলা যায় যে এ, বি এবং সি ষড়যন্ত্র করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বিষ প্রয়োগ করে জেডকে খুন করেছে, তাই না? আর এখানে 107 ধারায় দোষী হলেও তাদের চার্জ গঠন কিন্তু 109 ধারায় হবে, কারণ 107 ধারায় তো চার্জ গঠন হয় না, তাই না? জি, শাস্তি শাস্তি হয় 109। ঠিক আছে, তাই এখানে 302-এর সাথে 109 ধারা আসবে। বুঝতে পেরেছেন? জি এক্স এই মর্মে এজাহার দায়ের করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমি ধান কাটা শুরু করেন। এখানে প্রশ্নের মধ্যে অবৈধ সমাবেশ বলাই আছে, তাহলে 34 ধারার আসার সুযোগ থাকছে না, তাই না? জি এক্স উক্ত কাজে বাধা দিলে ওয়াই অন্য 10 জন অস্ত্রসহ এক্স কে আক্রমণ করে। সকল অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 143 সমাবেশ করার জন্য
147 এবং 148। 147 কি দাঙ্গা, তাই না? জি স্যার। 148 ধারায় অভিযোগ গঠিত হয়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত 7 ব্যক্তি অন্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক ছিল, তাহলে তাদেরকে কেন মামলায় আনা হলো? তারা ধান কাটতে গেছে, তারা তো আর জানে না এটা যারা ধান কাটার জন্য ভাড়া করেছে তাদের জমি না, তাই না? জি নাও জানতে পারে, তারা নিরপরাধ হতে পারে। আদালত সকলকেই দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসমূহে সাজা প্রদান করেন। এবার ওই ধান কাটা শ্রমিকদেরকেও সাজা দিয়ে দিয়েছে, এই সাজার বৈধতা নিরূপণ করুন। তাহলে এখানে এটার পরিবর্তে 149 ধারায় চার্জ গঠন করতে হতো। আবার যেহেতু সাক্ষ্যে প্রমাণিত হয় যে প্রথমোক্ত 7 ব্যক্তি অন্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, সেহেতু উক্ত 7 জনকে সাজা প্রদান করাও বৈধ সাজা হয়নি। তার মানে আপিলে গিয়ে কিন্তু চার্জ পরিবর্তন হবে এবং ওই 7 জন মামলা থেকে অব্যাহতি পেয়ে যাবে, খালাস পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। তার মানে 148 ধারার পরিবর্তে 149 দিলেই হয়ে যেত। তার 143, 147 এবং 149। ক্লিয়ার? জি এক খণ্ড জমি হতে কামালকে বেদখল করার জন্য আনসার আলী অন্য 6 জনকে সঙ্গে নিয়ে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা করে। তাদের মধ্যে একজন ফলা দিয়ে কামালের বুকে আঘাত করে। কিভাবে আপনি আনসার ও তার সহযোগীদের বিরুদ্ধে চার্জ গঠন করবেন? তাহলে এখানে ভিকটিম কি? কামাল। আর আনসার এবং অন্যান্য 6 জন হচ্ছে, মোট 7 জন হচ্ছে আসামি। তাহলে সংখ্যা 7 এবং বেআইনি সমাবেশ, এটা কিভাবে বেআইনি সমাবেশ? এটা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়, সজ্জিত হয় মানে বেআইনি অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করে, তাই না? তা জি 149 আসছে। আর এখানে বুকে আঘাত করে, কি ফলা দিয়ে বুকে আঘাত করলে তো গভীর ক্ষতি হবে, তাই না? তাই 326 জি ধারায় আমরা চার্জ গঠন করবো। এখানে খুন হয়েছে বা মারা গেছে এটা বলা নাই। আব্বাস আলী, নওশের ও আরো 6 জন সহযোগী সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে শহীদ এবং মনিরের একখণ্ড জমি বলপূর্বক দখল করার পর এক সাধারণ অভিপ্রায়ে বিএনপি জনতাবদ্ধে মিলিত হয়। হ্যাঁ, তানিয়া আপু বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যার, ওই যে হ্যাঁ, তানিয়া আপু ক্লাস শেষে প্রশ্ন করবেন অথবা আমাকে মেসেজ করে দিবেন। আপনার নেটওয়ার্ক সমস্যা, কথা বোঝা গেল না, বেঁধে গেল কথা। তা শহীদ এবং মুনির তাদেরকে বাধা দিয়ে ব্যর্থ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আসামি আব্বাস আলী ডেগার দিয়ে শহীদের বুকে মারাত্মক জখম করে এবং আসামি নওশের মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করে। তাহলে কে কি করলো বর্ণনা করা আছে। ঘটনাস্থলে শহীদের মৃত্যু হয়। ডান হাতের কবজি ভাঙার ফলে হাসপাতালে মনির 24 দিন চিকিৎসাধীন ছিল। তাহলে একটা ভিকটিম মারা গেল, আর একটা ভিকটিম গুরুতর জখম হলো। দণ্ডবিধি আইনে সংশ্লিষ্ট ধারা উল্লেখে আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ গঠন করবেন তা পর্যালোচনা করুন। তাহলে দেখেন যে খুন করলো 8 জন। তাহলে 8 জন সাধারণ অভিপ্রায়ে বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়ে খুন করার অপরাধে পেনাল কোডের 302 এর সাথে 149 ধারায় অভিযোগ গঠন হবে। আবার আসামি নওশের মুনিরের ডান হাতে লাঠি দিয়ে বাড়ি মেরে গুরুতর জখম করার জন্য ডান হাতের কবজি ভাঙ্গার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে 325, লাঠি দিয়ে মেরেছে তাই 325, 326 হলো না, এবং জি 149 ধারা। আর 149 এমন একটি সেকশন যে কেউ কাজ না করলে সবার উপরে এটা বর্তাবে। তার মানে 302 যে মারা গেল তার জন্য, আর যার হাত ভাঙলো তার জন্য 325, আর 149 সবার জন্যই হবে। বুঝতে পেরেছেন? জি মানে জি স্যার। 2 জন অপরাধ করলেও বাকি সবাই সেখানে উপস্থিত থাকার জন্য 149, তাই এখানে জয়েন্ট লায়াবিলিটি। একের দোষে দশের শাস্তি। এলের চেহারা চিরতরে বিকৃত করার উদ্দেশ্যে বা তা হতে পারে জেনেও
কে নিজেই এলকে ঘুষি মারে, কিন্তু এতে তার মুখমণ্ডল চিরতরে বিকৃত হয়নি, তবে এর ফলে এলকে 20 দিন তীব্র দৈহিক যন্ত্রণায় ভুগতে হয়েছে। কে কি ধরনের জখম করেছে? 20 দিন ভুগলে সেটা কি 320-এর সংজ্ঞা ম্যাচ করে, তাই এটা কি গুরুতর জখম, জি তাই স্যার। না? জি স্যার। 320 গুরুতর জখম। এখন গুরুতর জখমের যে 8টি পয়েন্ট আছে সবগুলো দেওয়া জরুরি কিনা? যদি নম্বর 5 থাকে, ছোট প্রশ্ন, আপনি, আমি বলবো যে 8টাই মুখস্থ করেন। একটা আসলে মুখস্থ করলে আপনারই লাভ হবে। আর যদি লেখার সময় সময় না থাকে, তাহলে যে কাজটি করলো, অন্তত এই যে 6 নম্বর পয়েন্টটা দিবেন। আর এখানে 20 দিন, তাই না? জি। তাহলে সিদ্ধান্ত হচ্ছে 320 ধারার বিধান মতে কে গুরুতর আঘাতের জন্য অভিযুক্ত হবে? 320ই বলে দেয় এটা গুরুতর জখম। এক্ষেত্রে চার্জ গঠন হবে এবং তার সাজা হবে 325। কারণ ঘুষি মারা সাধারণ অস্ত্র, গুরুতর আঘাত না, সরি, গুরুতর গুরুতর বা শার্প উইপন না। তাহলে ঘুষি এটা কি সাধারণ অস্ত্র? হাতটাই একটা অস্ত্র, তাই না? তার অনুরোধ জি। 7 বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড ও সেই সাথে অর্থদণ্ড হবে। সাজা কি প্রশ্নে চেয়েছে? কি ধরনের কি জখম ধরনের করেছে? জখম চেয়েছে? তাহলে আপনার সাজাটা দেওয়াটা বাধ্যতামূলক না অপশনাল? দিতেও পারেন, না দিতেও পারেন। ঠিক আছে, যেহেতু ছোট প্রশ্ন তাই দিয়েছি। জেড নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে এক্স ওয়াইকে উদ্ধার করতে গিয়ে জেড গুরুতর আঘাত করেন। এই সেম প্রশ্ন কিন্তু কোথায় আছে? সিআরপিসিতে আসে, তাই না? জি তাহলে স্যার। পেনাল কোড অনুসারে অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য সমূহ লিখুন। তাহলে ওখানে আমরা দেখেছিলাম 333, তাই না? জি। এখানে উদ্ধার করতে গিয়ে আঘাত করে, কিন্তু উদ্ধার করে যে নিয়ে যে গেছে সেটা তো আর বলে নাই। তাই উদ্ধার করে নিয়ে যাওয়ার সেকশনটা আসছে না, শুধু 333 আসছে। ঠিক আছে, জি ঠিক আছে। তাহলে অপরাধের বৈশিষ্ট্য কি চেয়েছে? বৈশিষ্ট্য লিখুন, অপরাধের বৈশিষ্ট্য। এই 333 ধারায় কাউকে অভিযুক্ত করতে হলে ভিকটিম সরকারি কর্মকর্তা বা কর্মচারী হতে হবে। এখানে কিন্তু পুলিশ কর্মকর্তা, তাই না? গুরুতর আঘাতটি জি। ইচ্ছাকৃতভাবে হতে হবে, অবশ্যই ইচ্ছাকৃতভাবে দিয়েছে। আইনানুগ কর্তব্য পালন করলে ঘটনাটি সংঘটিত হতে হবে। পুলিশ কি ডিউটিতে ছিল? অন ডিউটি পুলিশকে গায়ে হাত দেওয়া হয়েছে। আইনানুগ কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিপ্রায়ে গুরুতর আঘাতটি প্রদান করা হয়েছে, এবং তার ডিউটি মানে একজনকে ধরেছিল, তাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য আমরা দিতে পারি, তাই না? জি স্যার। চুরি করার উদ্দেশ্যে একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা মৃত্যুবরণ করে। ঝোপের আড়ালে যে ছিল সেটা কি জানতো? না। জানতো না। তাহলে এই ক্ষয়ের মৃত্যুর জন্য কে দায়ী করা যাবে না। এখানে বলেই দেওয়া হচ্ছে যে জানতো না যে ঝোপের আড়ালে ছিল। এই ঘটনায় এর কোনো অপরাধ করেছে কিনা? সাধারণত এই কালপেবল হোমিসাইড, মার্ডার এগুলো কিছুই হবে না, তবে চুরি ব্যর্থ হয়েছে, হাঁস চুরি ব্যর্থ হয়েছে, তাই 511 দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে জি। 511 ধারায় কে অভিযুক্ত করে বিচার করা যাবে, তবে হাঁস চুরির চেষ্টার জন্য। ঠিক আছে, আর 299 ধারায় হুবহু উদাহরণ দেওয়া আছে যে যদি না জেনে এই ধরনের কোনো অকারেন্স হয়, তাহলে ক্ষয়ের খুনের জন্যে বা ক্ষয়ের হত্যার জন্যে কে দায়ী করা যাবে না। 14 নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয়। তার মানে একটি প্রাইভেট গাড়িকে বাধা দেয় যাতে 4 ব্যক্তি ভ্রমণ করছিল। ধরুন একটা প্রাইভেট কারে করে যাচ্ছিল 4 জন, তাদেরকে বাধা দিল। পেনাল কোড এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করুন। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা পেনাল কোডের 339 ধারায় অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে কোনো ব্যক্তিকে অপর ব্যক্তি কর্তৃক যে কোনো দিকে যেতে বাধা প্রদান করলে, যেদিকে যেতে বা চলাচলে উক্ত ব্যক্তির আইনগত অধিকার আছে, তবে এমন বাধাকে অবৈধ বাধা বলা হবে। মনে করেন একটা বাসায় গেটে দারোয়ান পাহারা দিচ্ছে। এখন কোনো অপরিচিত ব্যক্তি যদি সেই বাসায় ঢুকতে যায়, তাহলে দারোয়ান কি বাধা দিবে না? জি দেবে। বাসার ভেতরের দিকে প্রবেশ করতে গেলে বাধা দিবে। তাহলে এই বাধা কি এই অবৈধ বাধা হবে? না। হবে না, কারণ ওই বাসার ভিতরে যাওয়ার তার কোনো অধিকার নাই। নিজের বাসা হলে হতো।
অন্যের জি বাসাতে কেউ যদি অনধিকার প্রবেশ করার চেষ্টা করে তখন বাধা দিলে তখন এই ধারা অনুসারে কি হবে না, অপরাধ হবে না। বোঝা গেল? তার জি মানে মূলত রাস্তাঘাটে চলাচলের পথে যদি বাধা দেয় তাহলে সেটা অবৈধ বাধা। সিদ্ধান্ত হচ্ছে আলোচ্য ঘটনায় এ। তাহলে প্রশ্নের মধ্যে যেহেতু এ আছে তাহলে সিদ্ধান্তের মধ্যে আমাকে এ ব্যবহার করতে হবে। ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেওয়ার মাধ্যমে চারজন ব্যক্তিকে অবৈধ বাধা প্রদানের অপরাধ করেছে। তাহলে অপরাধের নাম বলে দিলাম। কিভাবে আমি বুঝলাম? প্রাসঙ্গিক আইনে অবৈধ বাধার সংজ্ঞা ধারা অনুসারে দিয়ে দিয়েছে। তাই উক্ত অপরাধের জন্য পেনাল কোডের 381 ধারায় তার সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। ঠিক আছে? জি এক জেড কে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং জেড কে সেখানে তালাবদ্ধ করে রাখে। তাহলে একটা আবদ্ধ জায়গায় কাউকে যদি আটকে রাখা হয় তাহলে কি আটক, অবৈধ আটক বা কনফাইনমেন্ট। ফলে জেড উক্ত দেওয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়। এক্স কি কোনো অপরাধ করেছে? অবশ্যই অপরাধ করেছে, অবৈধ বাধা বা কনফাইনমেন্ট। যদি কোনো জি অপরাধ করে থাকে এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? ঘটনা বিচার্য বিষয় লিখলাম। এবার প্রাসঙ্গিক আইনে পেনাল কোডের 340 ধারায় অবৈধ অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনি এই কথাটা ডিরেক্ট না বলেও আপনি বলতে পারেন, এভাবে শুরু করতে পারেন। পেনাল কোড 8960 এর 380 ধারার মতে কোনো 80 ধারা মতে এভাবে শুরু করছেন। ঠিক আছে? 80, সরি 340, 340 ধারা বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি এখানে অন্তঃস্থ বাদ দিয়ে একটু অপেক্ষা করেন। আচ্ছা, এখানে যতটুকু আমি লাল হাইলাইট করলাম এতটুকু যদি বাদ দিই তাহলে শুনতে কেমন দেখাবে? দ্য পেনাল কোড 8960 এর 340 ধারার বিধান মতে, 340 ধারার বিধান মতে কোনো ব্যক্তিকে অপর ব্যক্তি কর্তৃক কোনো আবদ্ধ স্থানে যেতে বা আটকে থাকতে বাধ্য করে তবে তাকে অবৈধ অপরাধ বলে। এভাবেও লিখলে হবে, তাই না? জি আরো ডিরেক্ট হয়ে গেল। দুইটা সেন্টেন্স দেওয়ার দরকার হলো না, এক সেন্টেন্সেই উত্তর হয়ে গেল। আপনারা এইভাবেও দিতে পারেন। এবার সিদ্ধান্ত আলোচ্য ঘটনায় এক্স জেড কে একটি উঁচু দেওয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে। এখানে দেখেন এক্স হচ্ছে আসামি আর জেড হচ্ছে ভিকটিম। আমি ক্লাস টেস্টে কি করতে পারি? জেড কে আগে এক্স কে পরে দিয়ে দিতে পারি। অর্থাৎ ভিকটিমকে আসামি, আসামিকে ভিকটিম, এভাবে চেঞ্জ করে দিতে পারি। যারা নকল করবেন তারা কিন্তু ধরা খাবেন তখন। যারা আমার নোট খুলে পরীক্ষা দিবেন তখন এই যে ওলট পালট করে দিলে ধরতে পারবেন না, বা না দেখেই জাস্ট নোট খুলে প্রশ্ন কমন আসছে বলে লিখে দিবেন, তখন আমি বুঝতে পারবো যে আপনি নকল করেছেন। আমি নিষেধ করার পরেও দু একজন যে নকল করছেন সেটা আমি কিন্তু আপনাদের উত্তর থেকে বুঝতে পারি। প্রশ্নে আমি এ বি দিয়ে দিচ্ছি, আপনি ক খ দিয়ে উত্তর করে আসছেন যেটা আমার নোটে দেওয়া আছে। তাহলে আমার প্রশ্ন না দেখে নোট খুলে উত্তর করে আসলে এরকম হবে। তো আপনারা নিজের পায়ে নিজে কোড়াল দিলে হবে। এবং জেড কে যেখানে তালাবদ্ধ করে রাখে, ফলে সেখানে তালাবদ্ধ করে রাখে, ফলে জেড উক্ত দেওয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত, বা বাধাগ্রস্ত হয়। সুতরাং এক্স অবৈধ অবরোধের অপরাধ করেছে। তাহলে অপরাধের নাম বলে দিলাম অবৈধ অপরাধ, ইংলিশে কনফাইনমেন্ট, ক্রিমিনাল কনফাইনমেন্ট। উক্ত অপরাধের, অপরাধ বানানটা মনে হয় ঠিক করতে হবে, তাই না? জি স্যার, সমস্যা নেই, বুঝতে পারছি উক্ত আমি। অপরাধের জন্য পেনাল কোডের 342, তাহলে 340-এর সংজ্ঞা, 342-এর সাজা সর্বোচ্চ 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তাহলে আগেরটা ছিল হচ্ছে 1 মাস, এটা হচ্ছে 1 বছর। আগে ছিল 500 টাকা আর এখানে 1000 টাকা। আচ্ছা, ক্লাস টেস্টের আপনার যে খাতা, আপনার 40-এ 37 পেয়েছেন, 3 নম্বর কাটা গিয়েছে। যে যে নম্বরে, যে যে প্রশ্নে 3 নম্বর কাটা গিয়েছে সেটা তো উপলব্ধি করতে পেরেছেন রেজাল্ট শিট দেখে, তাই না?
জি তো যেগুলোতে আপনার নম্বর কেটেছে আপনি কি বুঝতে পেরেছেন কি কারণে নম্বর কম পেয়েছেন? স্যার, ওই মানে যেগুলোতে হাফ পয়েন্ট কম পেয়েছি এখনো সেভাবে মানে খুব ক্লিয়ার বুঝতে পারিনি, খাতা দেখার পর বা আপনি যদি বলেন হয়তো সেক্ষেত্রে। আচ্ছা, এখানে এই ধরনের যাদের কমপ্লেন আছে যে আমি এটাতে কেন কম পেলাম, আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? সামনে পরীক্ষার আগে শুক্র শনিবার বিকেল পর্যন্ত আমি ফিডব্যাক, হ্যাঁ, যেমন আপনাকে যদি আমি 10 মিনিট আলাদা সময় দিই সেই খাতাটা ওপেন করে, আপনি খাতা নিয়ে বসলেন, আমি এদিকে আপনার খাতা ওপেন করলাম, তাহলে আপনার একটা ফিডব্যাক হয়ে যাবে, তাই না? তো শুধুমাত্র ইনি না, যার যার ফিডব্যাক দরকার আপনারা মেসেজ করবেন যে ফিডব্যাক প্রয়োজন, তাহলে আমি খাতা ওপেন করে 10-15 মিনিট করে সময় দিয়ে দেবো আপনাদেরকে নেক্সট পরীক্ষার আগে, ঠিক আছে? জি ক, নির্দিষ্ট অবস্থায় খ কে ধরে রেখে প্রতারণা মূল্যে খ এর সম্মতি ব্যতি রেখে, সম্মতি মানে তার ইচ্ছার বিরুদ্ধে, উইথাউট কনসেন্ট, কি করলো? তার পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়। এ কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খ কে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। কি করলো? অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করলো, মানে জাপটে ধরেছে হয়তো বা এরকম, বা কোনো অস্ত্র বের করেছে, তার মানে তার সামনাসামনি ছিল, চুরি করতে যে তাকে জাপটে ধরেছে। চোর কখনো জাপটে ধরে না, চোর কি করে? গোপনে নিয়ে নেওয়ার চেষ্টা করে অথবা নিয়ে দ্রুত সে চলে যাবে। প্রকাশ্যেও চুরি হতে পারে, আবার অপ্রকাশ্যেও চুরি হতে পারে। ক, কোন অপরাধ করেছে, কারণ সহ উত্তর দিন। 15 নম্বর সঠিক আছে, কোনো ভুল নেই। স্বপ্না আপু, আপনি আগে নোট চেক করবেন, আমার ফাউন্ডেশন নোটের সাথে মিলাবেন অথবা বিআর একটার সাথে মিলাবেন। তাহলে ঘটনা বিচার্য বিষয়। এবার প্রাসঙ্গিক আইন হচ্ছে 390 ধারায় প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করে দর্শিতার উপাদানগুলো পাওয়া যায়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, প্রশ্ন ব্রেকডাউন করার সময় এটা দর্শিতা হয়েছে। চুরি যখন দর্শিতায় পরিণত হয়, চুরির সময় স্বেচ্ছায় কোনো ব্যক্তি মৃত্যু ঘটানো বা আঘাত প্রদান বা বেআইনি বাধা প্রদান করলে, তাহলে এখানে কি করেছে? এখানে বেআইনি বাধা প্রদান করায়নি, চুরি করতে এসে তাকে জাপটে ধরেছে বা তাকে নিয়ন্ত্রণ করেছে, এবং জি ধরার পরে প্রতারণামূলকভাবে সে বুঝতে পারেনি যে তার পোশাক থেকে কোনো কিছু বের করে নিল। তার মানে একটা, যে পকেট মারে, পকেট মার কি করলো? কাউকে জাপটে ধরলো, জাপটে ধরে তার পকেট থেকে টাকা বের করে নিল। বুঝতে পেরেছেন? তো এই যে জাপটে ধরার সময় যদি কোনো পরিচিত ব্যক্তি জাপটে ধরে, কোলাকুলি করাও তো একটা জাপটে ধরা, তাই না? ঈদের সময় কোলাকুলি করে না? জি জি তো এই কৌশল বিনিময়ের সময় যদি স্বেচ্ছায় ভিকটিম যদি আহ, কি করে, মানে কোলাকুলি করার সময় টাকা নিয়ে নেয়, এটা চুরি হবে। কিন্তু তাকে যদি জোর করে জাপটে ধরে, যেটাকে নিয়ন্ত্রণ করা বলছে প্রশ্নের মধ্যে, দ্যাট ইজ বেআইনি বাধা প্রদান। বুঝতে পেরেছেন? কারণ ওই জাপটে ধরার জি কারণে স্যার। সে ওই জায়গা থেকে তো নড়তে পারছে না, কোনো দিকে মুভ করতে পারছে না, যেই দিকে রাস্তায় যাচ্ছিল সেই দিকে যেতে পারছে না। আর এই জাপটে ধরার কারণে এই চুরিটা কি হয়ে গেছে, দস্যুতায় পরিণত হয়েছে। বোঝা গেল? জি শুধু জাপটে ধরে ধরে নিয়ন্ত্রণ না, যদি এটা চেষ্টাও যদি করে, উক্তরূপে চেষ্টা করলেও কি হবে? চুরি হয়ে যাবে, দস্যুতা। এছাড়াও যদি মৃত্যু বা আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখালে, তাহলে বেআইনি বাধার ভয় দেখালেও কিন্তু কি হবে? দস্যুতা হবে। এবার সিদ্ধান্ত, যে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ এবং পেনাল কোডের 390 ধারার বিধান মতে বলা যায় যে ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলে, প্রতারণামূলে শব্দটা আপনাদের কনফিউশন তৈরি করার জন্য দিয়েছে, প্রতারণামূলে না থাকলেও হতো। খ এর সম্মতি ব্যতি রেখে খ এর পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেওয়ার কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করে বলতেই বেআইনি বাধা প্রদান করে, তাই এটা দর্শুতা হয়ে গেছে, দর্শুতার অপরাধ সংগঠিত করেছে। কেননা ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে তাকে নিয়ন্ত্রণ করেছে, প্রতারণা বলে ক্ষয়ের সম্মতি ব্যতি রেখে ক্ষয়ের পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নিয়ে চুরির অপরাধ করেছে। তাহলে চুরিটাই দস্যুতায় পরিণত হয়েছে, সেটা বলবো। উক্ত কাজে ক এর শারীরিক উপস্থিতি, তার মানে ঘটনাস্থলে ক নিজে উপস্থিত থেকেছে, তার মানে দস্যুতার এটা একটা পয়েন্ট, যে একটা উপাদান যে নিজে শারীরিকভাবে উপস্থিত থাকে। ও খকে অন্যায়ভাবে তাৎক্ষণিক ভিত্তি বা নিয়ন্ত্রণ, চুরিটি
উক্ত রূপে বা উক্ত ক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়েছে। তার মানে চুরি যে কিভাবে দস্যুতায় পরিণত হলো এটা কিন্তু আমি ব্যাখ্যাও দিয়ে দিলাম, বুঝতে পারলেন? জি আচ্ছা, শারমিন আক্তার আপু হাত উত্তোলন করেছিলেন, বলেন। জি স্যার, ধরেন যে রাস্তা দিয়ে যেতে ওই যে ব্যাগ মানে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, মানে হুম, থামলো না বা জাপটে ধরলো না, এটা তো চুরি হবে না স্যার? এটা ডেফিনেটলি চুরি। আপনার জি প্রতিবেশী জি যাকে আপনি চিনেন সেও যদি এভাবে মানে এক জি এক পলকে কোনো কিছু নিয়ে চলে যায়, আমরা ছিনতাই বলি, এটা জি। চুরি। হ্যাঁ হ্যাঁ, মানে ছিনতাই, থামলো না আচ্ছা, কোনো কিছু মানে। ছিনতাই জি ছিনতাই করতে এসে থামার অর্থ কি? ছিনতাই করতে এসে কেউ যদি থামে তার মানে তার কাছে অস্ত্র আছে, আপনার জি সে জি, ভয় ভয় পাচ্ছে দেখাবে। না, আপনাকে ভয় দেখাবে, জি তাহলে দস্যুতা হয়ে যাবে। কিন্তু সে যদি না জি থামে তার মানে সেই ভয়ে আছে ধরা পড়ার, সে নিয়ে দ্রুত জি চলে যাবে, ওই। তাহলে সেটা চুরি। হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা জি। একজন ব্যক্তির কাছে অস্ত্র আছে কিন্তু সে বের করলো না চুরি করতে, যে তাহলে সেটা কি? চুরি থাকবে। আর বের করলে সেটা কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে। জি। বুঝেছি, মানে তাৎক্ষণিক ভয় দেখানো, ভয় দেখালে সেটা দস্যুতা হয়ে যাবে। হ্যাঁ, এমন একজন জি। ব্যক্তি যখন চুরি ওই ধরনের চিন্তাই করতে এসে যদি কোনো পিস্তল বা কোনো চাকু বের করে তাহলে মানুষ ভয় পাবে না? হ্যাঁ অবশ্যই। আঘাত জি বা প্রাণ নাশের ভয় তো সবারই আছে, তাই না? জি জি ক, তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য খ এর জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। তাহলে গাছ কেটে নিয়ে যে চলে যাবে কিনা এটা ম্যাটার না, গাছ কাটার সঙ্গে সঙ্গেই 378 ধারার ব্যাখ্যা অনুসারে বলা হচ্ছে যে এটা চুরি। তার মানে গাছ কেটেছে এবং এখানে অনেক তথ্যও দিয়েছে যে সম্মতি ব্যতীত। তাহলে আমার জমিতে গাছ আছে, আমার একটা গাছ আছে, এই গাছটা আমার সম্মতি ছাড়া কেউ যদি কাটে তাহলে অবশ্যই চুরি। এখন সে সেটা কিসের উদ্দেশ্যে কাটলো সেটা কোনো ম্যাটারই না, আমার অনুমতি ছাড়া গাছ কেটেছে মানে এটা চুরি, বুঝতে পেরেছেন? এখন যদি আমি চুরির মালিক, 5টি উপাদান আছে। হ্যাঁ, এখন আমি মালিক যদি 5টি সেখানে, উপাদানের মধ্যে একটা। আমি মালিক সেখানে যদি উপস্থিত হয়ে যাই, যে আমার গাছ কাটছে এটা যদি আমি জানতে পারি, যে উপস্থিত হয়ে গেলাম, এবং সে যদি আমাকে ভয় দেখায় তাহলে সেটা আবার দস্যুতা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? গাছ কাটার সময় মালিক উপস্থিত হয়ে গেলে মালিককে যদি ভয় দেখায়, চুরি আবার দস্যুতা হয়ে সেটা যাবে। দস্যুতা। জি তাহলে এখানে যেহেতু মালিক নাই, জাস্ট পরে জানা গেল যে একটা ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার জমিতে গাছ কেটেছে। গাছ কাটার উদ্দেশ্য কি? নৌকা তৈরি করবে। তাহলে নৌকা তৈরি করবে তার মানে গাছটা তো সেখানে রেখে দিবে না, নিয়ে চলেই তো যাবে আলটিমেটলি, তাই না? জি। তাহলে প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত একসাথে দিয়েছে। পেনাল কোডের 378 ধারার বিধান মতে ক চুরির অপরাধ করেছে, কেননা সম্পত্তির দখলকার খ এর বিনা সম্মতিতে তার জমির একটি গাছ কেটে ফেলা হয়েছে। গাছটি যতক্ষণ ভূমির সাথে সংযুক্ত অবস্থায় ছিল ততক্ষণ তা স্থাবর সম্পত্তি ছিল, কিন্তু যেই মুহূর্তে গাছটি কেটে ফেলা হয়েছে উক্ত মুহূর্ত হতে তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়েছে, যা স্থানান্তর পূর্বক চুরির যোগ্য। স্থানান্তর মানে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়া বা অপসারণ করা, বুঝতে পেরেছেন? উত্তর ঠিক আছে? স্যার ওটা কি দখল, স্যার ওটা কি দখল কারো হবে না দখলদার হবে স্যার? দখলকার দখলদার একই জিনিস। দখলকার আচ্ছা ঠিক। সঠিক সংখ্যা আছে, হ্যাঁ। জি জি। কামরুজ্জামান ভাই বোঝা যাচ্ছে? কামরুজ্জামান ভাই তো লাইনে নাই দেখছে, ওনার লাইনই কেটে গেছে, মানে উনি ক্লাসে নাই, নেটওয়ার্ক ইস্যু। ও, আচ্ছা, আপনি ক্লাসে থাকেন আপু। কয়েকজন জি ডাকাত ক এর বাড়িতে ডাকাতি করে। এখানে কয়েকজন ডাকাত বলেই দিচ্ছে, তার মানে নিশ্চয়ই 5 জনের বেশি লোক আছে বা 5 জন মিনিমাম, তাই না? জি জি স্যার। সে সময় ক বাধা ডাকাত দিলে তো বলে দিন। খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করে। তার মানে এখানে খ নিষেধ করেছে না মারার দরকার নাই। জি খ তার মানে বোঝা যাচ্ছে যে সে শুধু ডাকাতিতে ফোকাস করতে চায়, কোনো রক্তারক্তি চায় না, মানে কোনো অঘটন চায় না, তাই না? তার মানে এখানে জি খকে একটা ভালো মানুষ সাজানোর চেষ্টা করা হচ্ছে প্রশ্নের মধ্যে। জি তাহলে অন্য ডাকাতগণ ককে হত্যা করতে উদ্যত হয়, খ তাদের নিষেধ করে, খ বলে দা না দরকার নাই, মারা দরকার নাই, মানে খ এখানে ভালো মানুষ, এটা বুঝে আপনাদের কনফিউশন করার চেষ্টা করা হচ্ছে। জি কনফিউজ হয়ে যেন আপনারা খকে কি করেন, খালাস দিয়ে দেন। কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ককে হত্যা করে। তার মানে মনে করেন 5 জন গেছে, খ বাদে সবাই কি ককে হত্যার চেষ্টা করছে।
জি এবং খ নিষেধও করছে, তারপরে ওনারা মেরে দিল, কিন্তু খ তো সেখানে ছিল, খর সামনে তো ঘটনা ঘটেছে, তাই না? জি আর তারা সেখানে কি করতে গেছে? ডাকাতি করতে গেছে। এক্ষেত্রে খ এর কোনো শাস্তি হবে কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি সহ উত্তর দিন। অবশ্যই হবে। অবশ্যই। তাহলে আমরা প্রাসঙ্গিক আইনে ডাকাতের সংজ্ঞা হিসেবে 391 ধারার বিধান মতে 5 বা ততোধিক ব্যক্তি যখন দস্যুতা সংগঠন করে তখন তাকে ডাকাতি বলে। তাহলে সিদ্ধান্ত আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও হ্যাঁ, আনোয়ার ভাই, আপনি ক্যামেরা অফ করে লাইনে আসবেন। আপনাকে লাইনে নিলাম, আমি ক্যামেরা অফ করে দিয়েছি আপনার। হ্যাঁ, কথা বলেন আনোয়ার ভাই, আপনি ক্যামেরা অফ রেখে শুধু মাইক অন করেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই জায়গার মধ্যে যে ডাকাতি করতে মার্ডার করতে বাধা দিল সে কি 38 ধারার কোনো সুবিধা পাবে? 34 ধারাই তো স্যার জয়েন্ট লাইবিলিটি, 38 ধারা তো ভিন্ন ভিন্ন সাজা, সে তো বাধা দিতে 38 ধারার কোনো সুবিধা পাবে সে এখানে? আচ্ছা, আপনার কথা পরে আসছে, এই প্রশ্নটাকে শেষ করি। আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 391 ধারার বিধান মতে বলা যায় যে, যেহেতু প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ আছে ডাকাতগণ কয়েকজন ডাকাত কয়েকজন ডাকাত, সেহেতু ধরে নিতে হবে অপরাধীর সংখ্যা এই ক্ষেত্রে 5 বা ততোধিক। ঠিক আছে? এবং পেনাল কোডের 396 ধারার বিধান মতে ডাকাতি সংগঠনকালে কে খুন করেছে, ক কে খুন করেছে তা বিবেচ্য বিষয় না। এখন করলো না তার অন্য সঙ্গী সাথী করলো, কোনো ব্যাপার না। ওখানে যতজন উপস্থিত থাকবে, 5 জন, 6 জন, 10 জন, 20 জন, প্রত্যেকের কি হবে? 396 ধারা চার্জ গঠন করতে হবে। একটি মাত্র সেকশন, না 302, না 34। তার মানে এখানে 396 মানে কি? 396 মানে খুন সহ হচ্ছে ডাকাতি। 302 প্লাস 149-এর কম্বিনেশন। 396 ধারা বলতে 302 এর সাথে 149 মানে জয়েন্ট লাইবিলিটি একসাথে। তার মানে 396 একাই হচ্ছে 302 এর কাজ করবে, একাই হচ্ছে 149-এর কাজ করবে। এখানে 34 দ্বারা আসার কোনো সুযোগই নেই, কারণ এটা আনলফুল অ্যাসেম্বলি। আচ্ছা, খুনসহ ডাকাতির জন্য ঘটনাস্থলে উপস্থিত সকলকেই মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে এবং সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে। অতএব এটা স্পষ্ট যে খুনসহ ডাকাতির সময় খ এর উপস্থিতি প্রমাণিত হলে, খ যে সেখানে উপস্থিত ছিল সেটা যদি প্রমাণিত হয়, যদিও প্রশ্নে বলছে যে উপস্থিত ছিল, তাই না? খ কে জি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 10 বছরের সশ্রম কারাদণ্ডে বা সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। আচ্ছা, আমি আলাদাভাবে এটা স্পষ্ট যে বলে পরে যে ডেড লাইন দিলাম এটা যুক্ত না করে আপনি প্রথমেই বলে দিতে পারবেন যে সকলে 396 ধারা মতে কি হতে পারে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। এটা বললেও হবে, কিন্তু আমি এখানে আলাদা করেছি যে খকে প্রশ্নের মধ্যে প্যাঁচ লাগিয়ে খকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? এটা যারা জি প্রশ্ন পড়বে, প্রশ্ন ব্রেকডাউন করার সময় যেন কনফিউজড হয়। যেমন অলরেডি আনোয়ার ভাই কনফিউজড হয়ে আছে যে 34 ধারা দাবি করতে পারবে কিনা। আচ্ছা, 34 ধারাটা কিন্তু প্রসিকিউশন পক্ষ দেখে, আসামি পক্ষ শুধুমাত্র কোনটা দাবি করতে পারে? আসামি পক্ষ দাবি করতে পারে 300 ধারায় যদি খুনের ক্ষেত্রে কি থাকে, খুন না হয়ে কালপেবল হোমিসাইড থাকে, অথবা রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা জেনারেল এক্সেপশনস, এগুলো আসামি পক্ষ দাবি করতে পারে। অথবা সাক্ষ্য আইনের মতে কি আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, প্লে অফ অ্যালিবি দাবি করতে পারে। জি যদি প্রমাণ করতে পারে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে মিথ্যাভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে, আমি ডাকাত দলের কেউ না, আমি ঘটনাস্থলে ছিলাম না, ওই দিন আমি অমুক জায়গায় ছিলাম, তার প্রমাণ যদি দেয় সেক্ষেত্রে বাঁচবে। তো সেটা আমাদের আলোচনার বিষয় না। প্রশ্নে চাওয়া হচ্ছে তাকে, সে উপস্থিত ছিল, প্রশ্নে বলেই দিচ্ছে সেখানে একটা মাত্র সেকশন 396, এখানে 34ও আসবে না, 38ও আসবে না। জি আমি কি বোঝাতে পারলাম? এখানে যদি যদি ঘটনা ডাকাতি বা দস্যুতা না হতো, রাস্তায় অন্য কোনো ঘটনা ঘটতো। আচ্ছা, এখানে যদি দস্যুতা হতো, ডাকাতি না হয় দস্যুতা যদি হতো, সেক্ষেত্রে খুন না হয় যদি অন্য কোনো অপরাধ হতো, সেই ক্ষেত্রে হয়তো বা 38 ধারার বিধানটা আসতে পারতো আনোয়ার ভাই। যে 34 ধারায় একটা বিষয়, 38 ধারা একটা বিষয়। 38 কখন আসে? 38 আসে 34 ধারার বাইরে যদি কেউ চলে যায়। কিভাবে? যে এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমি জানতাম না। মনে করেন 3 জন বন্ধু এক জায়গায় বসে আছে, এখন তাদের উদ্দেশ্য হচ্ছে ছিনতাই করবে।
আবারও বলছি আনোয়ার ভাই শোনেন, তিনজন বন্ধু রাস্তায় বসে আছে যে এই দিক দিয়ে কেউ নিরীহ ব্যক্তি, কোনো মহিলা গেলে বা কোনো পুরুষ গেলে রিক্সা রিক্সা দিয়ে যেতে লাগলে সন্ধ্যা হয়ে গেছে, আমরা কি রিক্সা আটকিয়ে আমরা চিন্তাই করব। এটা তিন বন্ধুর কি পরিকল্পনা। আর তার মধ্যে আবার দুই বন্ধু খুব ডেঞ্জারাস, তারা বলছে যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে আমরা কি খুনও করে ফেলবো। তার মানে একজনের কাছে অস্ত্র আছে বা দুইজনের কাছে অস্ত্র আছে, কিন্তু একজনের কাছে অস্ত্র নাই। সে হয়তো বা নতুন, সে নিরীহ, সে চাই না যে কোনো খুনাখুনি হোক, হয় ছিনতাই হবে, না হলে ছিনতাই করতে না পারলে আমরা পালিয়ে চলে যাব। এই হচ্ছে প্ল্যান। তার মানে ছিনতাই করার জন্য 34 ধারা তিনজনের উপরে বর্তাবে, কিন্তু যদি ধরা পড়তে যাই তাহলে অস্ত্র দিয়ে কাউকে মেরেও ফেলবো, এই ধরনের ইন্টেনশন কার মধ্যে আছে? বাকি দুইজনের মধ্যে আছে। তখন 38 ধারা চলে আসবে, কারণ যে জানতো না যে তার কাছে অস্ত্র আছে, প্রয়োজনে খুনও করে ফেলবো, এই দাবি করে যে হ্যাঁ এটা আমি জানতাম না, যে তারা খুন করার জন্য প্রস্তুত হয়ে আছে, এই এই কথা যদি প্রমাণ করতে পারে তাহলে 38 ধারায় সে কিছুটা ছাড় পাবে। আনোয়ার ভাই বুঝতে জি পারলেন? জি স্যার, জি স্যার, এখন বুঝতেছি স্যার। ডাকাতি করতে গিয়ে ডাকাত যদি এই কথা বলে যে এখানে যে খুন হয়ে যাবে এটা আমি জানতাম না, আমাদের উদ্দেশ্য তো ছিল ডাকাতি, তাই আমাকে শুধু ডাকাতির সাজা দেন 395, আর 396 বাকিদেরকে ফাঁসি দিয়ে দেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এটাও দাবি করা যাবে না, কারণ ডাকাতি দস্যুতা এমন একটা ভয়াবহ অপরাধ, এখানে খুন হওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়। অতএব ডাকাতি করতে গিয়ে ওদের নাচতে কি বলে, নাচতে গিয়ে মাথায় কি দেওয়া, এহ, ঘোমটা দেওয়া, এটা বলা যাবে না। ডাকাতি করতে গিয়ে আমি খুন করার উদ্দেশ্য ছিল না, এই দাবি করাই যাবে না। বুঝতে পেরেছেন? জি তার মানে কেউ নাচতে গেলে মাথার যে এই ঘোমটা সেটা পড়ে যেতে পারে, যেতে পারে না? তো আপনি যদি নাচতে যাচ্ছেন তাহলে আপনাকে আর শালীনতার চিন্তা করলে হবে না, আর যদি শালীনতার চিন্তা করেন তাহলে নাচতে যাওয়াই যাবে না। জি তার মানে আমি ডাকাতিতে গেলে আমার কি হতে পারে, মৃত্যু হতে পারে, কেউ মারা গেলে সেও তো মারা যেতে পারে, তাই না? মালিকের কাছে যদি অস্ত্র থাকে মালিকও তো মেরে দিতে পারে ডাকাতকে, ডাকাত মারা যায় না অনেক সময়? জি তার মানে যে ডাকাতি করে সে মরার ভয়ও আছে, আবার ফাঁসি হয়ে মরতে পারে। এগুলো ভয় নিয়ে ডাকাতি করতে যাওয়া যাবে না, কারণ তারা তো দুর্ধর্ষ আসামি, তাদের প্রাণের ভয় নাই। আমি কি বোঝাতে সক্ষম হলাম? জি স্যার। ঠিক আছে। একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের 379, তার মানে সে কোনো বাইরে কোনো খোলা জায়গায় চুরি করেছে, এবং 411, জি তার মানে চোরাই মালটা তার কাছেই পাওয়া গেছে, ধারায় চার্জ গঠিত হয়। তার মানে যে মালটা চুরি হয়েছে ওই মালটা চোরের কাছেই তো পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক, তাই না? জি তার মানে কারো বিরুদ্ধে চুরির ধারা এবং চোরাই মাল রাখার ধারা একসাথে কখনো আসে না, কারণ যে চুরি করেছে একটা জিনিস চুরি করার জন্য সাজা পাবে, আবার চোরাই মাল রাখার জন্য সাজা পাবে। চুরি করে জিনিসটা তো আর ফেলে দিবে না, বা সাথে সাথে কাউকে তো আর দিয়ে দিবে না। বুঝেননি আমার কথা? জি তার আ- কাছেই তো থাকবে, এটা তো স্বাভাবিক। তার কাছেই থাকবে, তাই এখানে আসামি পক্ষে বলবে হয় চুরি করার জন্য সাজা দেন অথবা চোরাই মাল রাখার জন্য সাজা দেন, দুইটা জি সেকশনে সাজা যে দিতে কোনো পারেন না, এটা লজিক্যাল না। জি বুঝতে পারেননি বিষয়টা? জি স্যার বলছি। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 379 ধারায় 2 বছরের কারাদণ্ড, এবং আবার 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড দিলেন। দুইটা ধারায় চার্জ গঠন করছে, দুটা ধারায় আলাদা আলাদা আবার সাজাও দিয়েছে। উক্তরূপ কারাদণ্ড কি সঠিক হয়েছে? সংশ্লিষ্ট আইনের না বিধান উল্লেখে উত্তর দিন। প্রাসঙ্গিক আইন, পেনাল কোডে 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে কারো দখল হতে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি, স্থাবর কখনো চুরি করা যায় না, স্থাবরকে অস্থাবর করলে আবার চুরি হয়। যেমন আমি যে বাসায় থাকি, আমার পাশের ফ্ল্যাটে কি হয়, এই যে দোতলায় এসি লাগানো আছে, এসির যে আউটডোরের তামার পাইপ এবং তার লাগানো থাকে না, জি কানেকশন দেওয়ার জন্য, ওই দেখা যাচ্ছে প্রতি মাসেই নতুন কানেকশন লাগে আর কেটে নিয়ে চলে যায়, ওই পাইপ পাইপ হ্যাঁ এবং তার কেটে নিয়ে চলে যায়। তো কয় টাকায় পাবে, কিন্তু যার এসি তার আবার অনেক ক্ষতি হয়, গ্যাস লিক হয়ে যায়। হ্যাঁ তো এই যে এসিতে যখন তারটা লাগানো আছে তখন তো স্থাবর সম্পত্তি, কারণ এসিটা বিল্ডিং এর সাথে অ্যাটাচ করা আছে, তাই না? পাবো। কিন্তু যখন জি কেটে নিয়ে চলে যাচ্ছে গাছ কাটার মতো, তখন এটা অস্থাবর এবং চুরি হয়ে যাচ্ছে। তাহলে তার বিনা সম্মতিতে, মানে মালিকের বা যার দখলে আছে তার, অসতভাবে গ্রহণ করার অভিপ্রায়ে স্থানান্তর করলে চুরির অপরাধ হবে। অর্থাৎ চুরির অন্যতম উপাদান হলো অস্থাবর
অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা বা এক স্থান হতে সঙ্গে করে অন্য স্থানে নিয়ে যাওয়া, এটা হচ্ছে চুরির অন্যতম উপাদান। ঠিক আছে। আবার পেনাল কোডের 410 ধারায় চোরাই মালের সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারার বিধান মতে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইত্যাদির মাধ্যমে হস্তান্তরিত সম্পত্তিকে চুরিকৃত বা লুটকৃত বা চোরাই মাল বলে। তার মানে চুরির সংখ্যা 378, চোরাই মালের সংখ্যা 410। এখন উক্তরূপ আইনের বিধান বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায় যে চুরির ক্ষেত্রে অপরাধী নিজে সম্পত্তি নিয়ে যায়, ফলে প্রাথমিকভাবে যে ব্যক্তি চুরি সংগঠিত করেছে তার নিকটই চোরিকৃত মালামাল বা চোরাই মালটি থাকা স্বাভাবিক। আবার যেহেতু চুরিকৃত মালামালকে চোরাই মাল বলে, সেহেতু একই সম্পত্তি চুরি করার জন্য এবং চোরাই মাল সঙ্গে রাখা বা গ্রহণের দায়ে একই ব্যক্তিকে একই সাথে দ্বৈত শাস্তি দেওয়া যায় না। এখন রহিম চুরি করে করিমকে দিল, সেক্ষেত্রে দুইজনকে সাজা দেওয়া যাবে, রহিম জি, চুরির জন্য আর করিম হচ্ছে চোরাই মাল রাখার জন্য। কিন্তু চোরাই মাল নিজে রাখার নিজে জন্য, চুরি করে নিজের কাছেই আছে, তাহলে শুধুমাত্র কি চুরির জন্য চুরির জন্য। সাজা। আচ্ছা, এটা জি, কিন্তু স্পষ্টভাবে, এই যে আমি এই অংশটুকু লিখলাম যে একসঙ্গে দ্বৈত সাজা দেওয়া যায় না, এটা কিন্তু কখন পেনাল কোডের কোনো সেকশন স্পষ্টভাবে বলা নাই। আর যখনই ধারাতে স্পষ্ট বিধান নাই তখনই কি করতে হবে, কেস ল দিতে হবে। তো এই প্রশ্নের উত্তরে আপনাদের কেস ল দিতে হবে। আবার আচ্ছা, মুসলিম মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট 14 DLR, এই মামলার রায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে দণ্ডবিধি 380 ও 411 ধারায় দোষী সাব্যস্ত করে একত্রে দণ্ড প্রদান করা যাবে না। অর্থাৎ 480 হচ্ছে গৃহে চুরি, আর 479 মানে গৃহের বাইরে চুরি। দুইটা তো একই বিষয়, জি, কাছাকাছি, তাই না? চুরি তো। জি, আসামিকে 380 ধারায় দণ্ড দেওয়া হলে তাকে 411 ধারায় দণ্ড দেওয়া যাবে না, কেসলে স্পষ্ট বলা আছে। এমনি আবার কমন সেন্স থেকে বোঝা যায়। অতএব এই যে দুইটা সেকশনে যে চার্জ গঠন করলো এবং সাজা দিল, এইটা কি বৈধ রায় নয়। বুঝতে পেরেছেন? জি, জি, যদি যে কোনো একটি সেকশনে সাজা দিত তাহলে বৈধ হতো, এভাবেই লেখা আছে। এখন যদি আপনারা প্রাসঙ্গিক আইনের জায়গায় 378 বা 410 ধারার সংজ্ঞাটা নাও দেন, কেস ল দিতে হবে, শুধু কেস ল দিলেও কিন্তু উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। তার মানে শুধু কেস ল দিয়ে তারপর সিদ্ধান্ত দিয়ে দিলাম, তাহলে হবে প্রাসঙ্গিক হ্যাঁ, আইনে। হ্যাঁ, তাহলে হবে। প্রাসঙ্গিক আইনটার মানে, পরিবর্তে কেস লটা বেশি স্ট্রং। জি, মানে একটু ছোট হবে হ্যাঁ, একটু লেখাটা ছোট তাহলে, হবে যদি তাড়াহুড়ো করেন, যে ওই যদি আনোয়ার ভাইয়ের সময় মতো। না থাকে। আজকে সালাউদ্দিন ভাই ক্লাসে নাই নাকি, সালাউদ্দিন ভাই প্রশ্ন করে স্যার দুইটা লিখতে হবে, কেস ল এবং প্রাসঙ্গিক আইন। তো আমি বলবো যদি একটা লিখতেছেন কেস ল লিখবেন প্রাসঙ্গিক আইন বাদ দিয়ে। ঠিক আছে? জি, জি, মানে প্রাসঙ্গিক আইনের সেটাই মধ্যে বেটার। কেস লটা দিবেন। প্রাসঙ্গিক আইন, কেস ল তো একটা আইনই, তাই না? জি, 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 অবশ্যই। আ- আইন আদালত বা লিখিত ফাইনাল টাচ নোট থেকে আমরা পড়ছি, পেনাল কোড চলছে, আমরা পড়ছি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর। 20 নম্বর প্রশ্ন, ক, খ, গ, ঘ এবং উ কয়জন হলো? 5জন। একটি ডাকাতি সংগঠন 5 জন। করেছে। ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে খ এর দখল থেকে একটি মোবাইল সেট এবং চ এর দখল হতে একটি স্বর্ণের গহনার হার পাওয়া গিয়েছে বা উদ্ধার হয়েছে। ছ, হারটি চুরি হওয়া দ্রব্য জেনে তা খ এর নিকট থেকে গ্রহণ করছে। আচ্ছা, এই যে ডাকাত দলের মধ্যে যে এখানে কয়জন আছে? 5জন আছে, এর মধ্যে কি চ আছে? না স্যার, চ না। তাহলে চ হচ্ছে চ ঘয়ের ডাকাতের। কাছ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে চ হচ্ছে এমন একজন ব্যক্তি যে কি করেছে, এই এই মালটি কি, এটা হচ্ছে চুরি হওয়া দ্রব্য। চুরি হওয়া বলতে কি, চুরি ডাকাতি তো কাছাকাছি জিনিস, তাই না? জি, জি, তার মানে এইটা অন্যায়ভাবে অপরাধের মাধ্যমে আসছে প্রোডাক্টটা। এখন ডাকাতি করে হ্যাঁ, নিয়ে আসুক আর দস্যুতা করে নিয়ে আসুক বা বলপূর্বক আদায় করে এক্সটর্শন করে নিয়ে আসুক, এখন এটাকে আমরা জি, চোরাই মালই বলবো 410 ধারা অনুসারে, তাই না? তো এটা চোরাই জি, মাল জেনেই কিন্তু ঘ এর নিকট থেকে গ্রহণ করে, ঘ কে একজন ডাকাত, তাই না? জি, তার মানে নিশ্চয়ই কি অপরাধ করেছে, চোরাই মাল জেনে শুনে কম দামে জিনিস নিয়েছে। এক ভরি স্বর্ণের হ্যাঁ, গহনা এনে দিয়েছে যে ভাবি আমাকে আপনি 50,000 টাকা দিবেন তাহলে হবে। এখন 50,000 টাকাতে এক ভরি গহনা পাওয়া যাচ্ছে কত জি, কম দামে, তাই না? 6 তাহলে ভাগের তো 1 ভাগ নিবেই। দামে পাওয়া যাচ্ছে, তাহলে তো নিবেই। হ্যাঁ, এটা এটা অন্যায়। তাহলে এই যে 5জন ও চ, এই 6জন আসামির বিরুদ্ধে
পেনাল কোডের 395 এবং 412 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, আপনি কি সকল আসামিকে উভয় ধারায় শাস্তি দিবেন? এটা জুডিশিয়ারির প্রশ্ন, হ্যাঁ, জুডিশিয়ারির এখানে জজ সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি দিবেন কিনা, যারা নতুন জজ হতে যাচ্ছে। তো এই প্রশ্নটা আপনাদের জন্য জি যদি আসে, তাহলে কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে এভাবে প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? জি জি তাহলে এক্ষেত্রে সয়ের বিরুদ্ধে পেনাল কোডে 412 ধারায় অভিযোগ গঠন করতে হবে, হ্যাঁ, এবং সকল আসামিকে 395 ও 412 ধারায় শাস্তি দেওয়া যাবে না। কারণ চকে তো আর 395 ধারার ডাকাতির জন্য সাজা দেওয়া যায় না, যাবে কি? না ওই 5 জনকে 395 ডাকাতির জন্য এবং শুধু চকে 412 পৃথকভাবে 412 সাজা ধারায় দিতে হবে। জি বুঝতে পারেননি? কারণ অপরদিকে এর দখল থেকে একটি স্বর্ণের গলার হার, হার মানে কি, নেকলেস, তাই না, উদ্ধার জি হয়েছে, যা সে চুরি হওয়া দ্রব্য জেনেই তা ক্ষয় নিকট হতে গ্রহণ করেছে, তাই তার জন্য কি 412। জি বুঝতে পেরেছেন? আর বাকি সবার জন্য 395 বাকি সবার জন্য 395 ডাকাতির জন্য, জি আর চোরাই মাল গ্রহণ করার জন্য 412। 412 একবারই ক্লিন প্রশ্ন। এখন আপনার নিজের ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবেন, এবং আমি তো 4টি পদ্ধতি শিখিয়েছি, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি ইউজ করবেন।